This lecture podcast will discuss about renal reabsorption system at different level, renal blood flow regulation and renin, angiotensin and aldosterone system. If you have any questions, please post your inquiry in the comment box. আজকের যে চারটা টপিক মেইনলি আমরা টাচ করব সেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, লাইক ফাংশন অফ দ্য কিডনি। ফাংশন অফ দ্য কিডনি এখানে খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। কিডনির অনেকগুলো ফাংশন আছে এবং এই সমস্ত জায়গা থেকে নিয়মিতভাবে কোশ্চেন আসে। সো এই জিনিসগুলো আপনাদেরকে বিশেষভাবে দেখতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কিডনির সাথে এন্ডোক্রাইনের যেহেতু ওতপ্রোতভাবে রিলেশনশিপ আছে এবং এখানে অনেকগুলো এনজাইমস এবং হরমোন কাজ করে, সেই জন্য এই জিনিসগুলো পরীক্ষার জন্য মানে বেশি ইন্টারেস্টিং এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে। তাহলে ফার্স্টে ফাংশন অফ দ্য কিডনিতে হোমিওস্ট্যাসিস ফাংশন। এখন এই হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে যে বডির নর্মাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে কিডনি প্লাজমা ভলিউমকে কন্ট্রোল করে, অসমোলারিটিকে কন্ট্রোল করে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে সে কন্ট্রোল করে। তার সাথে সাথে যত মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কিডনি বডি থেকে বের করে দেয়। কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি করা। সো এই জিনিসটা নর্মাল কিডনি ফাংশন আমরা বলতে যা বুঝি সেখান থেকে একটু ডিফারেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট যে গ্লুকোনিওজেনেসিস। তার সাথে সাথে অ্যাসিড বেজের কথাটা আমরা আগে বলে ফেলেছি এবং বিশেষ করে মেটাবলিক আসপেক্ট অফ দ্য অ্যাসিড বেজ ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে কিডনি নিয়ন্ত্রণ করে। এন্ডোক্রাইন ফাংশন কোন কোন হরমোন কিডনি থেকে বের হয় এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইরাথ্রোপয়েটিন বের হয়, তার সাথে সাথে অ্যাক্টিভ ভিটামিন ডি, এটা হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল, এবং তার সাথে হচ্ছে রেনিন। এছাড়া কিডনি কি কি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বের করে দিচ্ছে সেটা নর্মালি বডি থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন এবং ইউরিক অ্যাসিড এগুলো বডি থেকে নর্মালি কিডনি বের করে দিচ্ছে। আমরা গ্লোমেরুলাস নিয়ে ইন ডিটেইল এবং কিডনির রেনাল ভেসেলের যে স্ট্রাকচার এবং এখানে ফিল্ট্রেশন কিভাবে হচ্ছে সেটা নিয়ে ইন ডিটেইল কালকে আলোচনা করব। আমাদের সেকেন্ড ক্লাসটা কালকে আমরা করে ফেলবো। বাউম্যানস ক্যাপসুলের পরই শুরু হয়ে যাচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবেল। আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে যে কোন টিউবেলের কোন জায়গা থেকে কিভাবে সোডিয়ামটা অ্যাবজর্ব হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে যে প্রক্সিমাল টিউবেল এটা হচ্ছে একটা টুইস্টেড টিউবেল এবং এই টিউবেল থেকেই কিন্তু অধিকাংশ জিনিস অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং সোডিয়াম, পটাশিয়াম এবং ওয়াটার যেটা সেটা 70% অ্যাবজর্ব হচ্ছে। আর গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এটা 100% অ্যাবজর্ব হচ্ছে। এখন এই অ্যাবজর্পশন এটা অ্যাক্টিভ প্রসেস এবং প্যাসিভ প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। প্যাসিভ প্রসেস যেটা সেটা হচ্ছে স্টার্লিং ফোর্স। এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে স্টার্লিং ফোর্স কি এবং স্টার্লিং ফোর্সের মাধ্যমে এটা কিভাবে কি কাজ করে এটা আমরা কালকে পড়ব। যে স্টার্লিং ফোর্স কি এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শর্ট নোট হিসেবে ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। স্টার্লিং ফোর্স কি যেটা প্যাসিভ। অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ এটা মেইনলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে এটা নিয়ন্ত্রিত হয় ইন দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউবেল। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাজোল্যাটারাল এরিয়া আর একটা হচ্ছে লুমিনাল এরিয়া। তো লুমিনাল এরিয়াটা কি? লুমিনাল এরিয়া মানে হচ্ছে টিউবেলের সাইডে যে এরিয়াটা সেটা হচ্ছে লুমিনাল এরিয়া, আর ব্যাজোল্যাটারাল এরিয়া মানে হচ্ছে ভেসেলের সাইডে সেলের যে এরিয়াটা সেটা হচ্ছে ব্যাজোল্যাটারাল এরিয়া। তো ব্যাজোল্যাটারাল এরিয়াতে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কাজ করে আর এই অ্যাক্টিভ প্রসেসটাকে কন্ট্রোল করে। তার মানে প্রক্সিমাল কনভোলেটেড টিউবেলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প অ্যাক্টিভ প্রসেসের জন্য কাজ করে যেটা সেলের ব্যাজোল্যাটারাল মেমব্রেনে আছে। আর সোডিয়াম তাহলে কিভাবে রিঅ্যাবজর্পশন হয়? সোডিয়াম এখানে গ্লুকোজ কো ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়, আবার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কো ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এখানে রিঅ্যাবজর্পশন হয়। এখানে সোডিয়াম এবং গ্লুকোজ কো ট্রান্সপোর্ট সিস্টেম যেটা সেটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে দেখেন যে কো ট্রান্সপোর্টের এখানে বলা আছে যে
সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট 2 মানে SGLT2। এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই ট্রান্সপোর্ট সিস্টেমটা স্যাচুরেটেড মানে যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গ্লুকোজ থাকলে সেটা রিঅ্যাবজর্ব হতে পারে, কিন্তু তার চেয়েতে বেশি যদি গ্লুকোজ থাকে তাহলে সেটা আর রিঅ্যাবজর্পশন হতে পারে না। সাধারণত 12 মিলিমোলের উপরে যদি গ্লুকোজ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আর রিঅ্যাবজর্পশন হতে পারে না। আর সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টটা কি? কাউন্টার ট্রান্সপোর্ট মানে হচ্ছে সোডিয়াম ঢুকবে, সোডিয়াম যেটা রিঅ্যাবজর্পশন হবে, আর হাইড্রোজেনটা উল্টা দিকে যাবে। তার মানে প্রক্সিমাল কনভোলেটেড টিউবেলে হাইড্রোজেনটা ইউরিনের সাথে মিশে যায়। তার মানে হাইড্রোজেনটা এখানে ইউরিনের দিকে যাচ্ছে আর সোডিয়ামটা ব্লাডের দিকে যাচ্ছে। কো ট্রান্সপোর্ট মানে কি? যে দুটাই ব্লাডের দিকে যাবে, সোডিয়াম এবং গ্লুকোজ দুটাই ব্লাডের দিকে যাবে। তো এখানে অনেকগুলো কো ট্রান্সপোর্ট আছে, বাট আমাদের সেটা জানার দরকার নাই যে আর কি কি ধরনের কো ট্রান্সপোর্ট আছে। আমাদের এখানে মেইনলি যে দুইটা জিনিস জানার দরকার সেটা হচ্ছে যে এখানে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন, এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। এরপরে লুপ অফ হেনলি নিয়ে অনেক কথাবার্তা আছে, কারণ লুপ অফ হেনলি কিডনির ভিতরে যে একটা হাইপার অসমোলার স্টেট যে মেনটেন হয়, কাউন্টার কারেন্ট যে মেকানিজম মেনটেন হয়, সেই কাউন্টার কারেন্ট মেকানিজমটা লুপ অফ হেনলি মেনলি কন্ট্রোল করে, এবং লুপ অফ হেনলির চারপাশে যে ভাসারেক্টা থাকে সেটা মেনটেন করে। ভাসারেক্টাটা কি? যে লুপ অফ হেনলির চারপাশে যে ব্লাড ভেসেলটা থাকে সেটা হচ্ছে ভাসারেক্টা। আমরা আসছি যে লুপ অফ হেনলি এটা কিন্তু একটা স্ট্রেট টিউব, এবং এইটা হেয়ারপিন বেন্ডিং করে। মানে হেয়ারপিন মানে হচ্ছে চুলের মতো বেন্ডিং করে লুপ অফ হেনলিতে, এবং এইটার একটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং পার্ট আছে। ডিসেন্ডিং পার্ট যেটা সেই থিন, এবং অ্যাসেন্ডিং পার্ট যেটা সেটাও হচ্ছে থিন, কিন্তু পরবর্তীতে যে এটা ঠিক হয়ে যায়। তো এইটার মূল ইম্পর্টেন্সটা কি? যে এইটা একটা লঙ্গিটিউডিনাল অসমোটিক গ্রেডিয়েন্ট। লঙ্গিটিউডিনাল মানে হচ্ছে যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। অসমোটিক গ্রেডিয়েন্ট মানে অসমোটিক পার্থক্য মেনটেন করে। যেমন এর টোটাল অসমোটিক মানে কিডনির মেডুলাতে গিয়ে টোটাল অসমোটিক গ্রেডিয়েন্ট হচ্ছে 1200, এবং উপরের দিকে কম 300। তার মানে উপর থেকে যত নিচে যাচ্ছে তত বেশি এরিয়াটা হাইপার অসমোটিক হয়ে যাচ্ছে, যাতে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয়। এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তার মানে লুপ অফ হেনলি এইটা হচ্ছে রেনাল মেডুলাতে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য মেনলি দায়ী। এখন লুপ অফ হেনলিতে এর আগে আমরা প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে পড়লাম যে 60% সোডিয়াম অ্যাবজর্পশন হয়, আর লুপ অফ হেনলিতে 30% অ্যাবজর্পশন হয়, এবং এইটার জন্য যে সিস্টেমটা দায়ী সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেম। সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেম এইটা মেইনলি হচ্ছে লুপ অফ হেনলিতে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের জন্য দায়ী। আমাদের এই চ্যানেলগুলোর নাম খেয়াল রাখতে হবে যে কোন এরিয়াতে কোন চ্যানেল আছে। যে লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল আছে। এরপর হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবুল। ডিস্টাল কনভোলেটেড টিউবুল হচ্ছে লুপ অফ হেনলিটা যখন কর্টেক্সের দিকে উঠে আসে, তখন সে ডিস্টাল কনভোলেটেড টিউবুল তৈরি করছে। এবং ডিস্টাল কনভোলেটেড টিউবুলটা এখানে যে রিঅ্যাবজর্পশনটা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটেড রিঅ্যাবজর্পশন। রেগুলেটেড রিঅ্যাবজর্পশন মানে কি? রেগুলেটেড রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে যে এখানে অ্যালডোস্টেরন এসে কাজ করে। অ্যালডোস্টেরন এসে এখানকার রিঅ্যাবজর্পশনকে হেল্প করে। সেই জন্য এইটাকে বলছে রেগুলেটেড রিঅ্যাবজর্পশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে অ্যালডোস্টেরনটা কোথায় কাজ করছে। তাহলে ডিস্টাল কনভোলেটেড টিউবুল যেটা, সেই ডিস্টাল কনভোলেটেড টিউবুলে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে। সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে। তাহলে ফার্স্টে আমাদের প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে কি কি ছিল? প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে সোডিয়াম এবং গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ছিল। এরপর হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট ছিল। এটা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে। তারপর লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেম,
এরপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম এবং ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম, এবং এইটা অ্যালডোস্টেরন দিয়ে এটা আপনার উম, মানে নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে লেট ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট। এখানে দুই ধরনের সেল থাকে, খুব ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষার জন্য, যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল সেল আর একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল। প্রিন্সিপাল সেলের কাজ কি? সে হচ্ছে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করবে এবং পটাশিয়ামকে সিক্রেশন করবে, বের করে দিবে, পটাশিয়াম ইউরিনের ভিতর সিক্রেশন হবে। আর ইন্টারক্যালেটেড সেল কি? এটা হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে এবং হাইড্রোজেন সিক্রেশন হবে। তার মানে আলটিমেটলি আমাদের ইউরিনে যেটা হয়, হাইড্রোজেন এবং পটাশিয়াম এই দুটা জিনিস সিক্রেশন হয় বাই দ্য হেল্প অফ অ্যালডোস্টেরন। কারণ এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট এখানে এসে অ্যালডোস্টেরন কাজ করে, এবং অ্যালডোস্টেরনের কাজের মাধ্যমেই এই জিনিসগুলো হচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যালডোস্টেরনের ফাংশন কি এবং এই সমস্ত জায়গাতে কি কি জিনিস সিক্রেশন হচ্ছে। সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে আর পটাশিয়াম সিক্রেশন হচ্ছে। তাহলে কোনো সময় যদি সোডিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় বা সোডিয়ামের পরিমাণ যদি কমে যায়, তাহলে কোন কোন জিনিস চেঞ্জের মাধ্যমে কিডনি এই সোডিয়ামটাকে কন্ট্রোল করে? সেটা হচ্ছে জিএফআর কে চেঞ্জ করবে। জিএফআর মানে হচ্ছে যে আমাদের গ্লোমেরুলাসে যে ফিল্ট্রেশনটা হয়ে আসতেছে, সেই ফিল্ট্রেশনের পরিমাণটাকে চেঞ্জ করবে। যদি ব্লাড প্রেশার বা ভলিউম যদি বেড়ে যায় তাহলে ফিল্ট্রেশন আপনার বেড়ে যাবে, যদি কমে যায় তাহলে ফিল্ট্রেশন আপনার কমে যাবে। আর অন্যান্য যতগুলো টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে সে সবগুলোকে সে কন্ট্রোল করবে। এখন অ্যান্টিডায়োরেটিক হরমোন যেটা, অ্যান্টিডায়োরেটিক হরমোন কোথায় থেকে আসে? আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টিডায়োরেটিক হরমোন আসে। এখানে দুইটা হরমোন কাজ করে, যে দুইটা হরমোনের কাজ উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনটা কোথায় থেকে রিলিজ হয়? অ্যালডোস্টেরনটা আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যে কর্টেক্স আছে, সেই কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। কর্টেক্সের ভিতরে যে জোনা গ্লোমেরুলোসা, কর্টেক্সের ভিতরে যে জোনা গ্লোমেরুলোসা একদম উপরেরটা, সেখান থেকে আপনার অ্যালডোস্টেরন রিলিজ হয়। এইটা পরীক্ষার জন্য যে এদের কি পরিমাণ ইম্পর্টেন্ট। জোনা গ্লোমেরুলোসা থেকে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, ফ্যাসিকুলাটা থেকে কর্টিসল রিলিজ হচ্ছে। এই জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস, রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হচ্ছে। তার মানে ফার্স্টে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, অ্যালডোস্টেরন, তারপর হচ্ছে কর্টিসল, এরপর হচ্ছে অ্যান্ড্রোজেন। আপনি অন্য কোন সূত্র যদি আপনার মনে রেখে আপনি মনে করতে পারেন, ইটস ওকে, বাট সবার ফার্স্ট হচ্ছে গ্লোমেরুলোসা এবং গ্লোমেরুলোসা থেকে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে। আর এডিএইচ এসে কি অ্যালডোস্টেরন রিলিজ হয়ে কি কি কাজ করছে? এর আগে আমরা পড়লাম যে সে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করছে, সে পানিকে রিঅ্যাবজর্ব করছে, সে হাইড্রোজেনকে সিক্রেশন করছে এবং পটাশিয়ামকে সে সিক্রেশন করছে, মানে টিউবুলার সিক্রেশন হচ্ছে। এডিএইচ এসে কি করছে? এডিএইচ এসে আমাদের কিডনিতে সে ভি2 রিসেপ্টরের উপরে কাজ করে। আর নরমালি সে ভেসেলে ভি1 রিসেপ্টরের উপরে কাজ করে ভেসোকনস্ট্রিকশন করে। কিন্তু যখন সে কিডনিতে ভি2 রিসেপ্টরের উপর কাজ করবে, সে মেইনলি কাজ করে কালেক্টিং ডাক্টে। তার মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পরে হচ্ছে কালেক্টিং ডাক্ট। সে এসে এই কালেক্টিং ডাক্টে সে ভি2 রিসেপ্টরের উপরে কাজ করে সেখানে ওয়াটার চ্যানেলকে ইনসারশন করবে। ওয়াটার চ্যানেল কোনটা? সেটা হচ্ছে যে অ্যাকোয়াপোরিন 2, অ্যাকোয়াপোরিন 2 কে সে ইনসারশন করবে। এখানে যেটা মজার জিনিসপাতি সেটা হচ্ছে যে এই কালেক্টিং ডাক্টে নরমালি এরা ওয়াটার পারমিয়েবল না। এখন ক্যাপিলারির সাইডে যেটা, সেটা হচ্ছে আপনার ব্যাজোল্যাটারাল ওয়াল। এই ব্যাজোল্যাটারাল ওয়ালটা পারমিয়েবল, কিন্তু যেটা টিউবিউলার ওয়াল, সেই টিউবিউলার ওয়ালটা পারমিয়েবল না। এডিএইচ এসে কি করে? এডিএইচ এসে এই লুমিনাল ওয়ালে
সে অ্যাকোয়াপোরিন চ্যানেলগুলোকে সে ইনসারশন করে। মানে যে ওয়াটারের জন্য পারমিয়েবল ছিল না, মানে টিউবিউলার ওয়াল, সেই টিউবিউলার ওয়ালে বা লুমিনাল ওয়ালে এসে অ্যাকোয়াপোরিন 2 সে ইনসারশন করে। ইনসারশন করার পরে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়। এখন এই যে ওয়াটারটা যে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটা হচ্ছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তার মানে আমাদের রেনাল টিউবুলে এখানে ওয়াটারের পরিমাণটা অনেক বেশি, কিন্তু যখন কিডনির যে মেডুলা এরিয়াটা, কর্টেক্স এবং মেডুলা, উপরে কর্টেক্স নিচে মেডুলা, এখানে আপনার একটা হাইপার অসমোলার স্টেট তৈরি হয়। হাইপার অসমোলার স্টেট ডিউ টু হচ্ছিল যে লুপ অফ হেনলির কারণে, যে 1200 মিলি অসমোল পর্যন্ত তৈরি হয়, যার কারণে ওয়াটারটা টিউবিউল থেকে মেডুলার দিকে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে ওয়াটারের পরিমাণ টিউবিউলে বেশি আর মেডুলাতে কম, যার কারণে ওয়াটারটা তখন চলে যায়। যখন হাইপোভলিমিয়া হবে তখন কি কি জিনিস হয়? হাইপোভলিমিয়া হলে ফার্স্টেই যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের বডিতে যত প্রেশার যে রিসেপ্টর যেগুলো আছে, এবং এই প্রেশার রিসেপ্টর গুলোর মধ্যে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে যে আপনার লো প্রেশার রিসেপ্টর, এবং এগুলো থাকে অ্যাট্রিয়ামে, যেটা এএনপি এবং বিএনপি তৈরি করে। এএনপি এবং বিএনপি আপনার নাট্রিউরেসিস করে। তো এএনপি এবং বিএনপির পরিমাণটা কমে যাবে, ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে বডি আমাদের ভলিউম মেইনটেইনের জন্য সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। বডির যে অসমো রিসেপ্টর আছে সেগুলো অ্যাক্টিভেটেড হবে। বডির যে ভলিউম রিসেপ্টর বা মেকানো রিসেপ্টর যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হবে। তাহলে আল্টিমেট রেজাল্ট হচ্ছে যে নরঅ্যাড্রিনালিন, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং রেনিনকে রিলিজ করা, আল্টিমেট রেজাল্ট। তো নরঅ্যাড্রিনালিন গিয়ে ফার্স্টে কি করে? নরঅ্যাড্রিনালিন গিয়ে বোথ অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের উপর কাজ করে। অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের উপর কাজ করে রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর কে কমিয়ে দেয়। অ্যান্টিডাইউরেটিক হরমোন কি করে? আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে অ্যাকোয়াপোরিনের ইনসারশনের মাধ্যমে কালেক্টিং ডাক্টে এরা ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে। এরপর হচ্ছে রেনিন। আমরা রেনিনের রিলিজটা কিছুক্ষণ পরই পড়বো। তো রেনিনের আল্টিমেট ইফেক্ট যে ২ টা জিনিসকে সে রিলিজ করে সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 কে সে রিলিজ করে এবং অ্যালডোস্টেরনকে রিলিজ করে। তো অ্যানজিওটেনসিন 2 এখানে যদিও বলা আছে যে জিএফআর কে কমায়, কারণ সে ইফারেন্ট এবং অ্যাফারেন্ট ২ আর্টারিয়ালের উপরই কাজ করে, এবং ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে এখানে জিএফআর কে কমায়, কারণ এই জায়গাটা হচ্ছে হাইপোভলিমিয়া। কিন্তু অ্যালডোস্টেরন কি করে? যে ওয়াটার এবং সোডিয়ামকে সে রিঅবজর্ভ করছে এবং পটাশিয়াম এবং হাইড্রোজেনকে সে বের করে দিচ্ছে। তাহলে অ্যালডোস্টেরনের পুরো কাজ হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্ট, মানে ওয়াটার এবং ইলেকট্রোলাইট। অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 এর কিন্তু একটা ফাংশন হচ্ছে যে সে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এসে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশনেও সে হেল্প করে এই অ্যানজিওটেনসিন 2। এখন জিএফআর এর ব্যাপারটা আসলে কি? যেহেতু হাইপোভলিমিয়া, সেই জন্য সে জিএফআর কে কমাচ্ছে। অ্যানজিওটেনসিন 2 মেইনলি আপনার ইফারেন্ট আর্টারিওলের উপরে কাজ করে, মেইনলি ইফারেন্ট। তাহলে ইফারেন্ট আর্টারিওলের যদি ভেসো কনস্ট্রিকশন হয় তাহলে এখানে জিএফআর বাড়ার কথা, এখানে প্রচুর পরিমাণে জিএফআর বাড়ার কথা। কিন্তু যেহেতু ভলিউম কম, সেজন্য সে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দুটার উপরই কাজ করে, কিন্তু ইফারেন্টের উপরে বেশি কাজ করে, দিয়ে সে জিএফআর কে কমিয়ে দেয় এবং জিএফআর কে কমিয়ে সে বডির ভলিউমটা মেইনটেইন করে। যে এটা হচ্ছে হাইপোভলিমিয়ার রেসপন্স। কিন্তু নরমালি যদি আপনার প্রেশার বেশি থাকে, নরমালি যদি যখন অন্য কারণে অ্যানজিওটেনসিন 2 রিলিজ হচ্ছে, সেই সময় সে কিন্তু জিএফআর কে মেইনটেইন করে, কমিয়ে দেয় ব্যাপারটা তা না। এখন আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য কিডনিটা কি? আর্টেরিয়াল সাপ্লাই এখানে ২ ধরনের সাপ্লাই আছে। একটা হচ্ছে হলো অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপিলারি ইফারেন্ট আর্টারিওল সিস্টেম, যেটা নরমালি বাউমেন্স ক্যাপসুলে আছে। আরেকটা হচ্ছে ভাসা রেক্টা। ভাসা রেক্টাটা এটা ইফারেন্ট আর্টারিওল যেখানে শেষ হলো, ইফারেন্ট আর্টারিওলের পর থেকে এটা হচ্ছে আরেকটা ক্যাপিলারি সিস্টেম। এই ক্যাপিলারি সিস্টেমটা রেনাল টিউবুলস এর চারপাশে থাকে, লুপ অফ হেনলির চারপাশে থাকে। লুপ অফ হেনলি যখন, মানে যেটা ডিসেন্ডিং লুপ অফ হেনলি, সেই সময় এই ভাসা রেকটা উপরের দিকে ওঠে, আর যেটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি সেখানে ভাসা রেকটা নিচের দিকে নামে। মানে হচ্ছে ২টা বিপরীত দিকে যায়। মূল কথা হচ্ছে যে আমাদের
যে মেডুলা, সেই মেডুলার অসমোলারিটি 1200 মেনটেন করার জন্য এখানে একটা কাউন্টার কারেন্ট মেকানিজম যে তৈরি হয়, সেটা হচ্ছে এই লুপোফেনলি এবং ভাসারেক্টার খেলাধুলার জন্যই এটা আসলে তৈরি হচ্ছে। এখন রেনাল কর্টেক্স, এইটার ভাস্কুলারিটি হচ্ছে সবচেয়ে বেশি, এবং মেডুলা যেটা, যেখানে টিউবিউলস গুলো থাকে, সেই টিউবিউলসে কিন্তু ভাস্কুলারিটি অনেক কম। তো টোটাল আমাদের রেনাল ব্লাড ফ্লো হচ্ছে কিডনি কার্ডিয়াক আউটপুটের 20%, তার মানে হচ্ছে 5 লিটারের 20%, তার মানে 1 লিটার পার মিনিট। এবং এই 1 লিটারের ভিতরে 500ই চলে যায় হচ্ছে কর্টেক্সে, আর বাকি যে অংশটুকু সেটা চলে আসছে হচ্ছে আমাদের মেডুলাতে। এখন যখনই কোনো ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে, কিডনিতে একটা অটো রেগুলেশন সিস্টেম আছে। অটো রেগুলেশন সিস্টেম কোন কোন জায়গাতে আছে? সেটা হচ্ছিল যে কিডনিতে আছে, ব্রেইনে আছে, করোনারি সার্কুলেশনে আছে, এই সমস্ত জায়গাতে অটো রেগুলেটরি সিস্টেম আছে। তো কিডনিতে যখনই কোনো ফ্লো বেড়ে যাবে, মানে হচ্ছে যখন অটো রেগুলেটরি সিস্টেমের বাইরে যখন ব্লাড প্রেশারটা চলে যাবে, তখন এন্ড অর্গান ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। যেহেতু ওই সময় ফ্লো বেশি, যার কারণে রিঅ্যাবজর্পশন হওয়ার টাইম কম পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ডাইউরেসিস হয়। যখন ফ্লো যখন কমে যাবে, তখন ইসকেমিক চেঞ্জ হবে এবং আমাদের টক্সিক মেটাবোলাইটস গুলা তখন বডিতে থেকে যাবে। তো রেনাল অটো রেগুলেশন এখানে 75 থেকে 165 আপনি মনে রাখার জন্য 80 থেকে 160 আপনি মনে রাখতে পারেন। তাহলে এই অটো রেগুলেটরি সিস্টেম দুইটা মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়। সেটা একটা হচ্ছে মায়োজেনিক মেকানিজম, আরেকটা হচ্ছে টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। তো মায়োজেনিক মেকানিজমটা কি? যে যখনই ব্লাড ভেসেলের ভিতরে প্রেশারটা যখন বেশি, সেই প্রেশার বেশি থাকার কারণে ব্লাড ভেসেলের স্ট্রেচিং হবে। স্ট্রেচিং হওয়ার কারণে ব্লাড, মানে যখনই এটা স্টিমুলেশন হবে, স্ট্রেচড আউট হবে, সেই সময় ব্লাড ভেসেলের কন্ট্রাকশন হবে, তার মানে ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে। ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে তখন ফ্লোটা কমে যাবে। সো এটা হচ্ছে মায়োজেনিক মেকানিজম। আরেকটা হচ্ছে টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। এখন টিবিউলো গ্লোমেরুলার মেকানিজমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এটা সব পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। শর্ট নোট থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে সবকিছুর জন্য জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস খুব ইম্পর্টেন্ট। তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এইটা কিভাবে তৈরি হয়? যখনই লুপ অফ হেনলি উপরের দিকে উঠে গেল, উপরের দিকে উঠে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা হচ্ছিল যে আপনার রেনাল কর্টেক্সে। তো ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা আবার পিছনের দিকে ফিরে আসে। পিছনের দিকে ফিরে এসে সে এই গ্লোমেরুলাসের সাথে সে কাছাকাছি এরিয়াতে সে চলে আসে। তার মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং গ্লোমেরুলাস এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে কাছাকাছি থাকে। আমরা যদি পাশের ছবিটা দেখি, এইটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, আর এই পুরো অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এখানে ৩ ধরনের সেল থাকে। একটা হচ্ছে গ্র্যানিউলার সেল, একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, আর একটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। গ্র্যানিউলার সেল এইটা থাকে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলের গায়ে, এই গ্র্যানিউলার সেলগুলো থাকে। গ্র্যানিউলার সেলের কাজ হচ্ছে রেনিন সিক্রেশন করা। মানে এই প্রত্যেকটা লাইন আপনার জন্য আহ, মনে রাখার জন্য প্রচন্ড দরকারি। মানে এগুলো হচ্ছে এমসিকিউ থেকে শুরু করে ভাইভা থেকে শুরু করে মানে খনি, এই সমস্ত জায়গায়, এবং এই সমস্ত জায়গাতে যদি আপনি ভুল করেন তাহলে ঝামেলা হবে। তাহলে গ্র্যানিউলার সেল আমরা মনে রাখার জন্য ইয়া করব যে গ্র্যানিউলার সেল ভিতরে ছোট ছোট গ্র্যানিউল আছে, এবং এখান থেকে আপনার রেনিন রিলিজ হয়। এবং এই গ্র্যানিউলার সেল, রেনিন, এই পুরাটাই থাকে হচ্ছে হলো যে অ্যাফারেন্ট আর্টারিওলে। এখানে কিন্তু ইফারেন্ট আর্টারিওলের কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে হচ্ছে মেইনলি অ্যাফারেন্ট আর্টারিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টারিওলে থাকে গ্র্যানিউলার সেল। ম্যাকুলার ডেন্সাটা কোথায় থাকে? ম্যাকুলার ডেন্সা হচ্ছে ওই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যে উপরের দিকে উঠে আসলো, সেই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা থাকে হচ্ছে ম্যাকুলার ডেন্সা। এই ম্যাকুলার ডেন্সাটা কি করে? যে টিউবিউলের ভিতরে যে পানিটা আছে, এটার ভিতরে কি পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড আছে, সে সেটাকে সেন্স করার চেষ্টা করে। সে সেটাকে সেন্স করে বোঝার চেষ্টা করে যে আমার প্রেশারটা কিরকম আছে। আর মেসেঞ্জিয়াল সেলটা কি? মেসেঞ্জিয়াল সেল হচ্ছে
যে ম্যাকুলার ডেন্সার পাশেই একটা এক্সট্রা গ্লোমেরুলার সেল, এটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা, যেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পার্ট। অ্যাফারেন্ট আর্টারিওলে আছে হচ্ছে আমাদের গ্র্যানিউলার সেল, আর মেসেঞ্জিয়াল সেলটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার, এটা হচ্ছে গ্লোমেরুলাস, তার মানে এক্সট্রা গ্লোমেরুলার সেল। এর মূল কাজটা হচ্ছে যে সে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে টোটাল ফিল্ট্রেশন এরিয়াকে সে কন্ট্রোল করে, যে ফিল্ট্রেশন এরিয়াটা কি বাড়বে না ফিল্ট্রেশন এরিয়াটা কমবে, এই জিনিসটাকে সে কন্ট্রোল করে। তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এটা বোথ রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর কে সে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে এটা আমরা আসছি। যখন আমাদের ব্লাড প্রেশার বাড়বে, তার মানে হচ্ছে রেনাল পারফিউশন প্রেশার যখন বাড়বে, সেই সময় হোল কিডনির সিস্টেমের ভিতরে তখন প্রেশার বেড়ে যাবে, তার মানে সেই সময় ফিল্ট্রেশন বেশি হবে, টিউবুলার ফ্লো তখন বাড়বে, এবং টিউবুলার ফ্লো যখন বাড়বে তখন ম্যাকুলার ডেন্সা প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইডকে সে সেন্স করতে পারবে। তো এই ম্যাকুলার ডেন্সার সেলের ভিতরে আবার সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে। তো আমরা এই জিনিসটা কোথায় পড়েছিলাম, যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট সিস্টেম, এটা আমরা পড়েছিলাম হচ্ছে লুপ অফ হেনলিতে। কিন্তু এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে ম্যাকুলার ডেন্সা আছে, সেই ম্যাকুলার ডেন্সাতেও এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেম এটা আছে, যেইটার মাধ্যমে সে সেন্স করতে পারে যে টিউবুলার ফ্লুইডে সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণটা কিরকম আছে। তো এই সোডিয়াম এবং ক্লোরাইড যখন সেলের ভিতরে ঢোকে, তার সাথে সাথে পানিও ঢোকে, এবং সেলটা তখন সোয়েলিং হয়ে যায়, ম্যাকুলার ডেন্সাটা তখন সোয়েলিং হয়ে যায়। যখন ম্যাকুলার ডেন্সা সোয়েলিং হয়, তখন সে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসকে একটি স্টিমুলেশন পাঠায়। কিভাবে স্টিমুলেশন পাঠায়, সেটা হচ্ছে অ্যাডিনোসিনের মাধ্যমে স্টিমুলেশন পাঠায়, এবং অ্যাডিনোসিনটা গিয়ে A1 রিসেপ্টরের উপর কাজ করে। অ্যাডিনোসিন কি কি করবে, সেটা হচ্ছে যে সে রেনিন রিলিজকে কমিয়ে দিবে, সে গ্র্যানিউলার সেল থেকে রেনিন রিলিজকে সে কমিয়ে দিবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই মেসেঞ্জিয়াল সেল যেটা আছে, মেসেঞ্জিয়াল সেল এটা হচ্ছে সরি এটা না, মেসেঞ্জিয়াল সেল এটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার সেল। মেসেঞ্জিয়াল সেলের কন্ট্রাকশন যখন হবে, তখন হচ্ছে হোল ফিল্ট্রেশন এরিয়া কমে যাবে, তার মানে তখন জিএফআর কমবে। আর হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশন করবে, তার মানে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন কিন্তু অ্যাফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশন করে রেনাল ব্লাড ফ্লো কমাচ্ছে। এটা একটু মনে রাখার জিনিস, যে অ্যাডিনোসিনটা অ্যাফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশন করবে, মেসেঞ্জিয়াল সেলকে সে স্টিমুলেশন করে সারফেস স্টিমুলেশন করবে, কন্ট্রাকশন করবে মেসেঞ্জিয়াল সেলের, দিয়ে সারফেস এরিয়াকে কমিয়ে দিবে, আর হচ্ছে রেনিনের পরিমাণকে সে কমাবে। এখন রেনিন আমাদের বডিতে কিভাবে রিলিজ হয়, কারণ যখন বডিতে হাইপোটেনশন হয়, হাইপোটেনশন হলে একটা মেকানিজম হচ্ছে রেনিন রিলিজ হওয়া। রেনিন কিভাবে রিলিজ হয়, যখনই এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমাদের জিএফআর এর যখনই একটা হাইপোটেনশন হলো, তখন তো জিএফআর এর পরিমাণ কম। জিএফআর এর পরিমাণ কম মানে আমাদের এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কম পরিমাণে পানি আসবে, ইউরিন কম তৈরি হবে, তার মানে ম্যাকুলার ডেন্সা কম পরিমাণে পানি পাবে। তো যখন এটা কম পরিমাণে পানি পায়, এই ম্যাকুলার ডেন্সা সে সরাসরি এসে আমাদের গ্র্যানিউলার সেলকে সে স্টিমুলেশন করে। অ্যাফারেন্ট আর্টেরিওলে যে গ্র্যানিউলার সেল থাকে, সেই গ্র্যানিউলার সেলকে সে স্টিমুলেশন করে। তারপর অ্যাফারেন্ট আর্টেরিওলের ব্লাড প্রেশার যদি কম হয়, তার মানে এক ব্লাড প্রেশার কম, তারপর হচ্ছে টিউবুলার ফ্লো কম, এই দুটা তো গেলই। আরেকটা হচ্ছে যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, তখন বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে রেনিনটা তখন এখানে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে তখন রেনিন রিলিজ হবে। এই তিনটার মাধ্যমে রেনিন রিলিজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট যে রেনিন রিলিজ হওয়ার জন্য স্টিমুলেটরি ফ্যাক্টর গুলো কি কি। তো রেনিন যখন রিলিজ হয়, রেনিন গিয়ে কাজ করে হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনের উপরে। অ্যানজিওটেনসিনোজেন এটা হচ্ছে একটা প্রোটিন, যেটা লিভার থেকে তৈরি হচ্ছে। অ্যানজিওটেনসিনোজেনের উপর কাজ করে সে অ্যানজিওটেনসিন 1 তৈরি করে। এই অ্যানজিওটেনসিন চারপাশ ঘোরাঘুরি করে এসে লাংসে এসে সে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে সে
ভেঙে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে। অ্যাঞ্জিওটেনসিন 2 এসে বডিতে 5-6 জায়গায় কাজ করে। তাহলে ফার্স্টে সে এসে কিডনিতে যে কাজটা করে অ্যাঞ্জিওটেনসিন 2, সে কিডনির ইফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশন করে, ইফারেন্ট আর্টারিওলের যখন প্রেসারটা যখন বেড়ে যাচ্ছে ইফারেন্ট আর্টারিওল, তখন এদিক থেকে যে ব্লাডটা আসছে ব্লাডের তখন ফিল্ট্রেশন হবে বেশি। সে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওল দুইটার উপরই সে কাজ করে, কিন্তু আলটিমেটলি সে ইফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশনটা সে বেশি করে, এবং বেশি করার কারণে সে জিএফআরটাকে সে মেনটেন করতে পারে। কিন্তু যখন হাইপোভলিমিয়া হয়, সেই হাইপোভলিমিয়া কন্ডিশনে এই ইফারেন্ট আর্টারিওলের ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমেও কিন্তু জিএফআরটা কন্ট্রোল হয় না। এরপরে সে সিস্টেমিক ভাস্কুলার সিস্টেমের উপরে কাজ করে এবং সে ভেসোকনস্ট্রিকশন এবং ভেনোকনস্ট্রিকশন করে। সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে সে অ্যালডোস্টেরনকে সে রিলিজ করে, এবং এই অ্যালডোস্টেরন পরবর্তীতে গিয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিল এবং কালেক্টিং ডাক্ট, যেটা আমরা দেখলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবিল এবং কালেক্টিং ডাক্টে গিয়ে অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করছে, আর পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নকে সে বের করে দিচ্ছে। এরপরে সে ব্রেনেও কাজ করে। ব্রেনে গিয়ে সে অ্যান্টিডায়োরেটিক হরমোনকে সে রিলিজ করে। অ্যান্টিডায়োরেটিক হরমোন এসে কালেক্টিং ডাক্টে এসে সে পানি অ্যাবজর্ব করবে। সে পিটুইটারি গ্ল্যান্ডে থেকে, মানে পোস্টেরিয়র পিটুইটারি থেকে সে অ্যান্টিডায়োরেটিক হরমোন রিলিজ করে সে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতেছে। সে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরনকে সে রিলিজ করছে। সে টোটাল ভাস্কুলার সিস্টেমের ভেসোকনস্ট্রিকশন এবং ভেনোকনস্ট্রিকশন করছে, এবং তার সাথে সাথে সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকেও সে স্টিমুলেশন করে বোথ ভেসোকনস্ট্রিকশন এবং ভেনোকনস্ট্রিকশন করছে। যদি আমরা হোল রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা যদি আমরা করি, এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমে রেনিন বা অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে আলটিমেট তার ইফেক্টটা কি? একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন করছে, তারপর সে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে সে ওয়াটারকে রিটেনশন করছে এবং সোডিয়ামকে সে রিটেনশন করছে, পটাশিয়াম এবং হাইড্রোজেনকে সে বের করে দিচ্ছে। পটাশিয়ামকে বের করে দিচ্ছে আর হচ্ছে হাইড্রোজেন আয়নকে সে বের করে দিচ্ছে। সে টোটাল ভাস্কুলার সিস্টেমের, সে নিজেই উপস্থিত থেকে টোটাল ভাস্কুলার সিস্টেমের ভেসোকনস্ট্রিকশন এবং ভেনোকনস্ট্রিকশন করছে। তার সাথে সাথে সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সে এডিএইচ কে সে রিলিজ করছে, যে এডিএইচ এসে আবার ওয়াটারকে রিঅ্যাবজর্ব করছে।